টরন্টো ভিত্তিক সাহিত্য চর্চার প্ল্যাটফর্ম পাঠশালার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ পাঠ করা হবে শহীদ জননী জাহানারা ইমামের লেখা বই ৭১-এর দিনগুলি। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এটি পাঠশালার নিবেদন। শুনবেন জাহানারা ইমামের ৭১-এর দিনগুলির ৪র্থ পর্ব, জুন মাসের পাঠ। পাঠ করছেন উম্মে কুলসুম রত্না। দোসরা জুন, বুধবার, ১৯৭১। সকালে একরাম ভাইয়ের ট্রাঙ্ক কল পেলাম। ভালোমতো বরিশালে পৌঁছেছেন। গতকাল বিকেলের রকেট PRS-এ বরিশাল রওনা হয়েছিলেন। সঙ্গে ছিল বড় ছেলে আবু আর ভাস্তে আঞ্জু। এখন ট্রাঙ্ক কল পেয়ে খবরটা লিলিবুকে দেবার জন্য বেরোলাম। ওখানে খানিকক্ষণ বসে মার বাসা গেলাম। গতকাল থেকে সর্দি লেগেছে, সেই সঙ্গে অল্প অল্প জ্বর জ্বর ভাব। আজ বিছানায় শুয়ে থাকলে ভালো হতো, কিন্তু একবার বেরিয়ে যখন পড়েছি তখন সঙ্গে সঙ্গে বাড়ি ফিরতে ইচ্ছে হলো না। মার সঙ্গে আমার এক খালার বাড়ি বেড়াতে গেলাম। সেখান থেকে মাকে আবার ৬ নম্বরে পৌঁছিয়ে বাড়ি ফিরতে ফিরতে ১:৩০। সর্দি সারানোর দেশি টোটকা: কাঁচা পেঁয়াজ কুচি, শুকনো মরিচ পোড়া আর খাঁটি সর্ষের তেল গরম ভাতে মেখে খেলাম। এত হাঙ্গামা করে এত বড় লেবু গাছটা এনে এত কষ্ট করে পুঁতলাম, কিন্তু কোনো কাজ দিল না। আজ দেখছি এর পাতাগুলো মরতে শুরু করেছে। রুমি বলল, যে কেউ দেখে বুঝে ফেলবে এর তলায় কিছু লুকোনো আছে, গাছটা তুলে ফেলে দিতে হবে। এত বড় গাছ তুলে ফেলা কি চারটিখানি কথা? ডালগুলো ছোট ছোট টুকরো করে কেটে, কাণ্ডটাও টুকরো করে কেটে গোড়াটা তুলে ফেলা হলো। তারপর গাড়ির বুটিতে নিয়ে দূরের একটা ডাস্টবিনে ফেলে দিয়ে আসা হলো। খুব কষ্ট লাগলো গাছটা এইভাবে কষায়ের মতো টুকরো টুকরো করে কাটতে। ছোটবেলা থেকে জেনে আসছি ফলের গাছ নষ্ট করতে নেই, কিন্তু কি করব, জান বাঁচানোর তাগিদে গাছ কেটে ফেলে দিতে হলো। এখন আবার নতুন করে চিন্তা করো আর কোথায় কিভাবে গহনা লুকিয়ে রাখা যায়। আজ সর্দিটা খুব বেড়ে গেছে, জ্বরটাও যেন। সর্দি সারার একমাত্র ওষুধ বিছানায় শুয়ে বিশ্রাম। দুটো নোভালজিন গিলে শুয়ে রইলাম। একটু পরেই রেবার ফোন। টাট্টু আমাদের বাসায় এসেছে কিনা। কি ব্যাপার?
টাট্টুকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না। খুব উদ্বেগেও রেবার গলা সহজে কাঁপে না, রাগ হলেও সে চেঁচিয়ে কথা বলতে পারে না। খুবই ঠান্ডা মেজাজের মেয়ে, কিন্তু আজ ফোনে তার গলার কাঁপন বুঝতে পারলাম। দুপুরে আরো 2টো নোভালসিন খেয়ে জ্বরটা দাবালাম। বিকেল হতে না হতেই রুমি, জামি, শরীফ সহ গুলশানের দিকে ছুটলাম। গিয়ে দেখি রেবা একেবারে বিধ্বস্ত হয়ে বিছানায় পড়ে রয়েছে। চারপাশে তার আত্মীয় স্বজন বিষণ্ণ বদনে বসে আছে। মিনি ভাই, রেবা ও জাহিরের মুখে টুকরো টুকরো করে পুরো ঘটনাটা শুনলাম। সকালে টাট্টু দেরি করে ঘুমোয়, নাশতা হলে ডেকে তুলতে হয়। আজও ডাকাডাকি হচ্ছিল, কিন্তু আজ আর তার সাড়া পাওয়া যায় না। শেষে রেবা ঘরে ঢুকে দেখে মশারি ফেলাই আছে, কিন্তু টাট্টু ভেতরে নেই। প্রথম দিকে হইচই না করে টাট্টুর বড় ভাই জাহির খুব সন্তর্পণে টাট্টুর বন্ধুদের কাছে খবর নেয়। না, টাট্টু তাদের কারো কাছে যায়নি। তবে টাট্টুর 2 বন্ধুকেও তাদের নিজ নিজ বাড়িতে পাওয়া যায়নি। জাহির একটু একটু আঁচ পেত টাট্টু কিছু একটার সঙ্গে জড়িত আছে, কিন্তু টাট্টু কোনোদিন খোলাখুলি বড় ভাইয়ের সঙ্গে এ নিয়ে কোনো আলোচনা করেনি। তবে সবাই ধারণা করছে টাট্টু লুকিয়ে মুক্তিযুদ্ধে চলে গেছে। আবার ভয়ও হচ্ছে পথে কোথাও খানসেনাদের হাতে ধরা পড়ল কিনা। ধরা পড়লেও তো জানবার কোনো উপায় নেই। রেবাকে এই প্রথম আকুল হয়ে কাঁদতে দেখলাম। মিনি ভাইও খুব বিচলিত, তবে বাড়ির কর্তা বলেই বোধহয় শান্ত ভাবটা বজায় রাখার চেষ্টা করছেন। কিন্তু বোঝা যাচ্ছে ভেতরটা তার ভেঙে যাচ্ছে। সন্ধ্যের মুখে বাসায় ফিরে এলাম। কিছুতেই স্বস্তি পাচ্ছি না। টাট্টু 1 লাইনের একটা চিঠি রেখে গেলেও তো পারত। আজ স্বাধীন বাংলা বেতারেও তেমন মন লাগাতে পারলাম না। সেই কে যেন আজও চরমপত্র পড়লেন। রোজই পড়েন। কে পড়ছেন নাম শোনার জন্য প্রথম কদিন কান খাড়া করেছিলাম, কিন্তু না, কোনো নাম বলা হয়নি। ঘুরে ফিরে খালি টাট্টুর কথায় মন এলোমেলো করছে। জামির মুখ চুন। টাট্টু তাকেও কিছু বলেনি। বন্ধুর এই বিশ্বাসঘাতকতায় জামি খুবই মর্মাহত। আমি হঠাৎ গা ঝাড়া দিয়ে উঠলাম। উঠে বললাম, চল নিচে যাই, মুড়ির মোয়া বানাবো। একটা কিছু কাজ করা দরকার। তেসরা জুন, বৃহস্পতিবার, 1971। আজ বিছানায় শটান, বেশ জ্বর।
গত 3 দিন ধরে আদার রস দিয়ে বারবার চা খাওয়ার ফলে সর্দি বসে গিয়ে কষ্ট আরো বেড়েছে। বুকে ব্যথা, নিঃশ্বাস নিতে হাঁপ ধরে। লুলু বিকেলে এসে বলল, মামি 500 আর 100 টাকার নোট নাকি অচল করে দেবে। কে বলল? কোথায় শুনলি? সবাই তো বলাবলি করছে। গুজব। কোনো রিলায়েবল সোর্স আছে কিনা খোঁজ নে। নোট অচল হলে তো মুশকিল। ঘরে 2-3 হাজার টাকা রাখা আছে, বেশিরভাগই 500 আর 100 টাকার নোট। রাতে শরীফ ঢাকা ক্লাব থেকে ফিরলে ওকে নোট অচলের গুজবটা বললাম। ও বলল, ঢাকা ক্লাবেও অনেকে এ নিয়েই আলোচনা করছে। আমি বললাম, কালই আমাদের ঘরের টাকাগুলো ব্যাংকে জমা দিয়ে দাও। আরে অত ব্যস্ত হবার কি আছে, কথাটা গুজবও তো হতে পারে। তা হোক, আমাদের টাকা পয়সা বেশি নেই, কালকে জমা দিয়ে দাও তো, তারপর না হয় আবার তুলে রাখা যাবে। শরীফ একটু কাঁধ ঝাঁকিয়ে ড্রেসিং রুমের দিকে চলে গেল কাপড় বদলাতে। অর্থাৎ কথাটা তার মনোপুত হয়নি। পাঁচই জুন, শনিবার, 1971। আজও শরীর খুব খারাপ, তবে গত 2 দিন যেমন উঠতেই পারিনি সেরকম নয়। জ্বর বন্ধ হয়েছে, অ্যান্টিবায়োটিক খাচ্ছি। আজ একটু আধটু উঠে হেঁটে বেড়াতে পারছি। সকালে খবরের কাগজ দেখিয়ে শরীর পড়ল, শুধু শুধু খাটালে। এই দেখো। দেখলাম কাগজে হেডলাইন, কোনো কারেন্সি নোট অচল নয়, গুজব ভিত্তিহীন। খবরে বলা হয়েছে, পাকিস্তান সরকারের সকল কারেন্সি নোট চালু থাকবে। জনসাধারণের কাছে আইনসম্মত মুদ্রা হিসেবে তার গ্রহণযোগ্যতা অব্যাহত থাকবে। কোনো কোনো কারেন্সি নোট অচল করা হয়েছে বলে যে গুজব ছড়িয়েছে এবং কোনো কোনো খবরের কাগজে যে লেখা হয়েছে তা ভিত্তিহীন এবং তার পিছনে কোনো সত্যতা নেই। চুপ করে রইলাম। গতকাল আমার জেদে শরীফকে অনিচ্ছা সত্ত্বেও টাকা জমা দিতে হয়েছে। কেবল আমারই নয়, মায়েরও। শুক্রবার 11টা পর্যন্ত ব্যাংকিং, 9টাতেই রুমিকে মার বাড়ি পাঠিয়ে মার 100 টাকার 5টা নোট আনিয়ে আমাদের পুরো 3000 টাকা শরীফের হাতে তুলে দিয়েছি জমা দেবার জন্য। দিলকুশা কমার্শিয়াল এরিয়াতে শরীফের অফিসের পাশেই ব্যাংক।
ঘণ্টাখানেক পরে আবার ফোন করে জেনেছি শরীফ টাকা জমা দিয়েছে কিনা। কাশেম এসে বলল, আম্মা, আর এক বেলার মতন চাউল আছে, চাউল কিনন লাগবো। রেশনের চালে আমাদের সপ্তাহ যায় না, খোলা বাজার থেকেও কিনতে হয়। ধমক দিয়ে বললাম, 2-3 দিন আগে থেকে বলতে পারিস না? তোদের সব সময় বলি না সব জিনিস ফুরোবার 2-3 দিন আগে থেকে বলবি? তা যদি মনে থাকে। মাত্র 3 দিন বিছানায় পড়ে আছি। শরীফ উঠে দাঁড়িয়ে বলল, যাই, দেরি হয়ে যাচ্ছে। আমি কাঁচুমাচু মুখে বললাম, চাল কেনার জন্য? শরীফ সঙ্গে সঙ্গে বলল, এখন তো সাভার যাচ্ছি বাঁকার সঙ্গে, ফিরতে ফিরতে 1টা বেজে যাবে, কালকে টাকা তুলব। বেশ খুশি মুখ নিয়ে বেরিয়ে গেল। আমি কাশেমকে ধমক দিয়ে বললাম, যা, বেরো সামনে থেকে, হতচ্ছাড়া, চালে না কলয় রুটি বানাবি। শরীফের ফিরতে ফিরতে 3টে হলো। উদ্বিগ্ন হয়ে দোতলার বারান্দায় পায়চারি করছিলাম। এত দেরি হওয়া তো উচিত নয়। কি জানি কিছু হলো নাকি। না, ওই যে গাড়ি এসে থেমেছে গেটে। শরীফ হাঁকডাক করে ডাকল কাশেম বারেককে। ওপর থেকে দেখলাম ড্রাইভার ও কাশেম ধরাধরি করে একটা চালের বস্তা নামাচ্ছে। বারেক নামাচ্ছে 2 জোড়া মোরগ। জুন, মঙ্গলবার, 1971। আজকের কাগজে 2 ইঞ্চি মোটা 8 কলাম জুড়ে হেডিং ছাপা হয়েছে। 500 ও 100 টাকার নোট, অচল ঘোষণা। গত রাতেই টিভিতে অবশ্য এই চাঞ্চল্যকর ঘোষণা দেওয়া হয়ে গেছে। স্তম্ভিত যা হবার লোকে গতকাল রাতেই হয়েছে। সে সময়টা আমি খুব পরিতৃপ্ত মুখ নিয়ে চুপ করেছিলাম। শরীফও চুপ করেছিল, তবে ভ্রু কোঁচকানো অবস্থায়। অবশ্য আমারই পরিতৃপ্তি বেশিক্ষণ বজায় থাকেনি। রুমি একটা কথায় বেলুন ফুটো করে দিল। আম্মা, আমার প্যান্টের মুড়িতে 5টা 100 টাকার নোট সেলাই করা আছে। বিকেলে নজলু আর কলিম এসেছে। নোট অচল ঘোষণা করার ফলে কি যে হইচই পড়ে গেছে সারা শহরে। সেই সব কথাই শুনলাম ওদের মুখে। কতজন যে মাথায় হাত দিয়ে বসে পড়েছে তারই অত্যা নেই।
বিশেষ করে ছোট ব্যবসায়ীরা, যারা কখনো ব্যাংকের ধার ধারে না, নগদেই সবসময় কারবার করে, তাদের মাথায় বাড়ি। যে বুড়ো লোকটা আজ তার মেয়ের বিয়ের বাজার করার জন্য গতকাল ব্যাংক থেকে কয়েক হাজার টাকা তুলেছিল, তার কি উপায় হবে? কতজনে কত জরুরি পেমেন্ট আজ সকালেই করবার জন্য গতকাল টাকা তুলেছে, তাদের মহা সর্বনাশ। পাওনাদারদের কাছে তাদের মুখ নষ্ট। কারো কারো বাড়িতে বাজার করার মতো টাকা পর্যন্ত নেই। এক কথায় নোট অচল করে সামরিক সরকার দেশের সমগ্র জনজীবন স্থাণু করে দিয়েছে। নয় জুন, বুধবার, 1971। আজ শরীর একদম ভালো। গোসল করে 11:30টাতে তৈরি হয়ে নিলাম। নজলু আসবে এক্ষুনি, ওকে নিয়ে মার বাসায় যাব। গহনা রাখার বন্দোবস্ত অবশেষে হয়েছে। মার বাড়ির একতলার সিঁড়ি ঘরে সিঁড়ির নিচে ছোট্ট একটা বাথরুম আছে। কয়েক মাস আগেই বাথরুমটা করা হয়েছে, এখনো প্যান বসানো হয়নি। এই প্যান বসানোর খালি জায়গাটায় গহনার বাক্স রেখে সিমেন্ট করে দেওয়া হবে। রাজমিস্ত্রির কাজটা আমরাই করব। বালি, সিমেন্ট মার বাড়িতেই রয়েছে। নজলুর বাড়িতে তার বউয়ের ছাড়াও কয়েকজন আত্মীয়ের গহনাও আছে। পরের আমানত নিয়ে তার দুশ্চিন্তার অন্ত নাই। নজলুও সেসব গহনা মার বাড়িতে পুঁতে রাখবে। নজলু এলে রিকশা করে মার বাড়ি গেলাম। আমার গহনা, মার গহনা, নজলু এবং তার আত্মীয়ের গহনা, সবগুলো একটা বড় বিস্কুটের চ্যাপ্টা টিনে রাখা হল। সব গহনার লিস্ট করে তার 3টে কপি করা হলো। একটা লিস্ট গহনার বাক্সে থাকবে, বাকি 3টে 3 জনের কাছে। যার কাজ তারে সাজে, অন্য লোকে লাঠি বাজে। রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে 3 জনে মিলে একেবারে গলদঘর্ম হয়ে গেলাম। বিস্কুটের বাক্স প্রথমে 3-4 পরত প্লাস্টিক দিয়ে মুড়ে দড়ি বাঁধলাম, যাতে বাক্সের ভেতর পানি না ঢোকে। বাক্সটা গর্তে বসিয়ে তার চারপাশে ছোট ছোট ভাঙা ইটের টুকরো দিয়ে তারপর বালি বিছিয়ে উপরটা সমান করলাম। তারপর সিমেন্ট করতে গিয়ে একেবারে হয়রান। যাই হোক,
কাজ শেষ করে 3 জন খানিকক্ষণ দাঁড়িয়ে তারিফ করলাম। খুব খারাপ হয়নি। মাকে বললাম, আপনি কাল থেকে রোজ দুবেলা এটা পানি দিয়ে ভেজাবেন, 4-5 দিন। তারপর আমরা আবার এসে বাড়ির যত ড্রাম, টিন, মটকা, কলসি, হাবি জাবি জিনিস আছে সব এখানটায় ঠেসে একটা স্টোর রুম বানিয়ে ফেলব। নজরু হেসে বলল, আশা করি তার আগেই খান সেনারা এসে হামলা করবে না। আমি ধমকে উঠলাম, বালাই ষাট, অকথা কুকথা কেন বলছো? মা বললেন, কোনো ভয় করো না, রোজ আমি দোয়া দুরুদ পড়ে বাড়ি বন্ধ করি। আল্লাহর রহমতে কোনো খানসেনা কি বিহারি এ বাড়িতে আসতে পারবে না। মার প্রত্যয়ে আমরাও অনেকখানি ভরসা পেলাম। জুন, বৃহস্পতিবার, 1971। দুপুরে খেয়ে কেবল একটু শুয়েছি, অমনি ফোন বেজে উঠল। একটু বিরক্তই হলাম। কে এমন অসময়ে? ফোনের এবার গলা, আপা, টাট্টু ফিরেছে, এই এক্ষুনি। ফোন রেখে তড়াক করে উঠে হাঁক পারলাম, রুমি, জামি, শিগগির তৈরি হও, গুলশান যাব, টাট্টু ফিরেছে। 15 মিনিটের মধ্যে তৈরি হয়ে 4 জনে বেরিয়ে পড়লাম গুলশানের পথে। রুমি বলল, আম্মা, তুমি যেন মেলায় প্রশ্ন করো না, ও নিজে থেকে যেটুকু বলবে সেইটুকু শুনে সন্তুষ্ট থেকো। একটু রাগত স্বরে বললাম, ঠিক আছে, মুখে তালা এঁটে রাখলাম। রেবার বিছানার উপর টাট্টু বসে আছে, এলোমেলো চুল, খোঁচা খোঁচা দাড়ি, গর্তে বসা লাল চোখ। এমনিতেই সে রোগা পাতলা, মুখটা চিকন। এখন মনে হচ্ছে কতদিন না খেয়ে খেয়ে মুখ দড়িপনা হয়ে গেছে। টাট্টু অসম্ভব ক্লান্ত। এর আগে নিশ্চয়ই বাড়ির সবাইকে বলতে হয়েছে তার উধাও হবার কাহিনী। তবু আমাদেরকে আবার সব বলল সে। 2 জন বন্ধুর সঙ্গে টাট্টু দাউদকান্দিতে নদী পেরিয়ে পর্যায়ক্রমে বাসে, রিকশায় ও পায়ে হেঁটে বর্ডার ক্রস করে। ওপারে নগরদা বলে একটা জায়গায় যে ক্যাম্পটা ছিল সেখানে ওঠে তারা। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের এক অধ্যাপক ওখানে এই ক্যাম্পটা অর্গানাইজ করেছেন। প্রতিদিনই নতুন নতুন ছেলে গিয়ে হাজির হচ্ছে।
অধ্যাপক তাদেরকে রিক্রুট করে, বাছাই করে কোম্পানি গঠন করে তারপর প্লাটুনে ভাগ করে দিচ্ছেন। একজন ল্যান্স নায়েক ছেলেদের ট্রেনিং দেন। তাকে সবাই ওস্তাদ বলে। নাম তোফাজ্জল মিয়া। প্রত্যেক দলের 4 দিন করে ট্রেনিং, একেবারেই এলিমেন্টারি ট্রেনিং। টাট্টুরা যাবার পর দিন ওদের ট্রেনিং শুরু হলো। প্রথম দিকে গুলি, গোলা, বুলেট, গ্রেনেড এসব কম ছিল বলে ট্রেনিং পাবার পরপর সব দলই অপারেশনে যেতে পারত না। টাট্টুর কপাল ভালো, সেই সময় কিছু গুলিগোলা, গ্রেনেড পাওয়া গিয়েছিল। তাই টাট্টু 2-1টা অপারেশনে যেতে পেরেছিল। রুমের নিষেধ ভুলে মুখ ফসকে একটা প্রশ্ন বেরিয়ে এলো, এত তাড়াতাড়ি চলে এলে যে? টাট্টু বলল, আমাকে ঢাকাতেই কিছু কাজের ভার দিয়ে পাঠিয়েছে। ওখানে ক্রমেই ছেলেদের ভিড় বাড়ছে। থাকার জায়গার অভাব, খাবার অভাব। খাওয়া শুধু ভাত আর ডাল, তাও সবসময় চাল জোগাড়ের ধান্দায় থাকতে হয়। তার উপর বৃষ্টি। সে যে কি কষ্ট! ভাতের কষ্ট তো ছিলই, বৃষ্টিতে ভিজে স্যাঁতসেঁতে মাটিতে শুয়ে বহু ছেলের জ্বর হয়ে গেল, আর পেটের অসুখ। ওষুধেরও অভাব। তাই অধ্যাপক এক এক দলকে এক এক দায়িত্ব দিয়ে বিভিন্ন দিকে পাঠাতে লাগলেন। আমি আবার একটা প্রশ্ন করে ফেললাম, এ কদিন ঘুম খাওয়া কিছুই হয়নি নাকি? টাট্টু হাসল, খাওয়া মোটামুটি হয়েছে, ঘুমের সময় একেবারেই পাইনি। একে যাওয়ার পরিশ্রম, গিয়েই ট্রেনিং, তারপর অপারেশনের ধকল, আবার ফিরে আসা, টেনশনও তো ছিল। তাছাড়া ওখানে যাবার 4 দিন পর ক্যাম্প সরাবার অর্ডার হলো। সব ভেঙে চুরে নিজেরাই মাথায় বয়ে 3 মাইল দূরে গিয়ে নতুন ক্যাম্প করা হলো। আমি আর থামতে পারলাম না। আবার প্রশ্ন, কি ভেঙে নিয়েছিলি? ঘরের বেড়া, তাঁবু, বাঁশ, চাটাই, হাঁড়িকুড়ি, অন্যান্য জিনিসও মাথায় বইতে হয়েছে। সে খাটনিটাও কম ছিল না। তবে একটা সান্ত্বনা ছিল, নতুন ক্যাম্পে এসে একটা ফ্রেশ পুকুর পাওয়া গেল। ফ্রেশ পুকুর মানে? টাট্টু হেসে ফেলল। সাধারণত ক্যাম্প করা হয় পুকুর বা নদী নালার পাশে, যাতে পানি পাওয়া যায়। নগরদা ক্যাম্পের পাশে একটা পুকুর ছিল, সেটার পানি নাওয়া, খাওয়া, ধোয়া, পাখলা সব কাজ করতে করতে একেবারে পচে যাবার মতো হয়েছিল। তাই 3 মাইল দূরে যে পুকুরটার পাশে নতুন ক্যাম্প করা হলো, সেটার পানি তখনও ফ্রেশ ছিল।
অবশ্য এটাও জানতাম এতগুলো ছেলে ব্যবহার করতে করতে কয়েকদিনের মধ্যে সেটাও পচিয়ে ফেলবে। আমরা উঠলাম। এতদিনে মুক্তিযুদ্ধের একটা বাস্তব ছবি মনের চোখে ফুটে উঠল। এর আগে বহুবার শুনেও যেন বিশ্বাস হতে চাইত না মুক্তিযুদ্ধ সত্যি সত্যি হচ্ছে। এখন মুক্তিযুদ্ধের একটি ক্যাম্প থেকে ফিরে আসা একটি ছেলের মুখে শুনে মনে হলো সত্যি সত্যি মুক্তিযুদ্ধ হচ্ছে এবং দলে দলে ছেলে যুদ্ধ করতে ছুটে যাচ্ছে। ঘর থেকে বেরোবার আগে রুমি বলল, এক কাজ করো, খুব ভালো করে সাবান দিয়ে ঘষে গোসল করে পেট ভরে ডাল ভাত খাও, তারপর দরজা বন্ধ করে কষে একটা ঘুম দাও। সারাটা সময় জামি একটাও কথা বলেনি। জুন শুক্রবার 1971। ইয়াহিয়া সরকার বেশ ভালো ফ্যাসাদেই পড়ে গেছে মনে হচ্ছে। বিশ্বব্যাংক ও জাতিসংঘকে ভালোমতো বুঝিয়ে উঠতে পারছে না যে পূর্ব পাকিস্তানে যা চলছে তা বিচ্ছিন্নতাবাদী কতিপয় দুষ্কৃতকারীর নাশকতামূলক কাজের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা গ্রহণ মাত্র, এবং সে ব্যবস্থা গ্রহণ শেষে আইন ও শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করার পর পাকিস্তানের সশস্ত্র সেনাবাহিনী এখন রিলিফ ও পুনর্বাসনের কাজে প্রাদেশিক সরকারকে সাহায্য করছে। প্রদেশের সর্বত্র এখন স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। অফিস, আদালত, স্কুল, কলেজ সব পুরোদমে চলছে। কলকারখানায় পুরোদমে উৎপাদন চলছে। বাস, কোচ, ট্রেন, স্টিমার সব পুরোদমে চলছে। জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি ইয়াহিয়া মোটেও ভুলেননি। পূর্ব পাকিস্তানের ওই বিচ্ছিন্নতাবাদী দুষ্কৃতকারী নাশকতামূলক আন্দোলনের জন্যই তার ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনাটি একটুখানি পিছিয়ে গেছে মাত্র, কিন্তু তার লক্ষ্য অভ্রান্ত রয়েছে। তিনি নির্বাচন বিফলে যেতে দেবেন না। জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা তিনি অতি শীঘ্রই ঘোষণা করবেন। তবে হ্যাঁ, জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে গিয়ে তিনি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে দিতে পারেন না। সেই জন্যই একটুখানি দেরি হচ্ছে। পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগের প্রাদেশিক ও জাতীয় পরিষদ সদস্যদের খুঁজে বের করার জন্য ইয়াহিয়া বেগম আক্তার সোলাইমানকে ঢাকা পাঠিয়েছেন তার ক্ষমতা হস্তান্তরের ঘোষণার পরপরই। বেগম আক্তার ঢাকায় এসে ইতোমধ্যেই অনেক আওয়ামী লীগ এমএলএ
ও এমপি এর সঙ্গে যোগাযোগ করে ফেলেছেন। খবরের কাগজে প্রকাশ, তিনি 109 জনের স্বাক্ষর জোগাড় করে ফেলেছেন। খুবই নিবেদিত প্রাণ করিতকর্মা মহিলা, বোঝা যাচ্ছে। বারবার এসব কথা বলে রেডিও, টিভি, খবরের কাগজের প্রচার মাধ্যমে এত সব সাফাই গেয়েও পাকিস্তান সরকার বিশ্বব্যাংক কর্তৃপক্ষকে ভোলাতে পারছে না। চলতি বছরের বৈদেশিক ঋণের মে-জুন মাসের কিস্তি $3 কোটি শোধ দেওয়া পাকিস্তানের পক্ষে এখনই সম্ভব নয় বলে এইড কনসোর্টিয়ামের কাছে পাকিস্তান 6 মাসের সময় চেয়েছিল গত মাসের 1 তারিখেই। সে সময় দেয়া হবে কিনা এখনো পর্যন্ত তার কোনো সুরাহা হয়নি। গত মাসের শুরুতেই এসব বিষয়ে সরজমিনে তদন্ত, পাকিস্তানি প্রচার মাধ্যমের ভাষায় আলোচনা করার জন্য ওয়ার্ল্ড ব্যাংকের এইড টু পাকিস্তান কনসোর্টিয়ামের চেয়ারম্যান মিস্টার পিটার কারগিল একদল সহকর্মী নিয়ে ইসলামাবাদে হাজির। কয়েকদিন সেখানে খোদ প্রেসিডেন্ট থেকে শুরু করে তাঁর অর্থনৈতিক উপদেষ্টা এম আহমদ পর্যন্ত অনেক বড় বড় কর্মকর্তার সঙ্গে আলাপ আলোচনা করে কি হলো আল্লাহ জানে। কদিন পর এম আহমদ দৌড়ালেন ওয়াশিংটনে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট ম্যাকনামারার কাছে দরবার করতে। তারপরে তো মাস কাবার হয়ে গেল। মরিয়া হয়ে ইয়াহিয়া 24 মে ক্ষমতা হস্তান্তরের কথাও ঘোষণা করলেন। কিন্তু কোথায় কি? বিশ্বব্যাংক মিশন এখন 10 দিন ধরে পূর্ব পাকিস্তান সফর করছে। ওদিকে উথান্ট পূর্ব পাকিস্তানকে সাহায্য দিতে সম্মত হয়েছে, তবে সে সাহায্য জাতিসংঘের বিশেষ সংস্থাগুলোর মাধ্যমে বিতরণ করতে হবে। পাকিস্তান তাতে রাজি নয়। পাকিস্তান সরকার জোর গলাতে মাথা নেড়ে বলছে পাকিস্তানের নিজস্ব রিলিফ সংস্থা এসব সাহায্য সামগ্রী বিতরণের কাজে যথেষ্ট পটু। কিন্তু উথান্ট ভবি তাতে ভুলছে না। জাতিসংঘের হাই কমিশনার ফর রিফিউজিজ প্রিন্স সদরুদ্দিন আগা খানও এখন ঢাকায়। তাকে বোধহয় মুশকিল আসান হিসেবে ইয়াহিয়া জাতিসংঘ থেকে ডেকে এনেছেন। পূর্ব পাকিস্তানের সাম্প্রতিক গোলযোগের সময় যেসব প্রকৃত পাকিস্তানি বিদ্রোহী ও দুষ্কৃতকারীদের ভীতি ও হুমকি প্রদর্শনের জন্য পাকিস্তান ত্যাগে বাধ্য হয়ে সীমান্তের অপর পারে গমন করেছেন, তাঁদের সকলকে সাদরে ফিরিয়ে নিয়ে পুনর্বাসিত করবেন, এই মর্মে প্রেসিডেন্ট ইয়াহিয়া এক বিবৃতিতে আশ্বাস প্রদান করেছেন। এবং এর প্রেক্ষিতে গত সপ্তাহে ভারত থেকে পূর্ব পাকিস্তানে প্রবেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথের উপর অভ্যর্থনা শিবির খোলা হয়েছে। ঢাকায় আসার আগে প্রিন্স সদরুদ্দিন ইসলামাবাদে কয়েকদিন ছিলেন। বলার অপেক্ষা রাখে না, প্রেসিডেন্টের কাছ থেকে যথাযোগ্য ব্রিফিং নেবার জন্যই। গতকাল ঢাকায় পৌঁছেই প্রিন্স ব্যস্ত হয়ে পড়েছেন খাঁটি পাকিস্তানিদের
পূর্ব পাকিস্তানে প্রত্যাবর্তন ও পুনর্বাসন সম্পর্কে গভর্নর থেকে শুরু করে বিভিন্ন সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে। তিনি আদি চুয়াডাঙ্গা আর বেনাপোলের কাছে দুটো অভ্যর্থনা কেন্দ্র পরিদর্শন করে এসেছেন। কি নিষ্ঠা, কি উদয়াস্ত পরিশ্রম! ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতিসংঘ রাষ্ট্রদূত 3 দিন আগেই উথানকে জানিয়েছেন যে আমেরিকান সরকার আরও অতিরিক্ত $15 মিলিয়ন বরাদ্দ করেছেন ভারতে পূর্ব পাকিস্তানি উদ্বাস্তুদের সাহায্যের জন্য। আরও খবর, মিশর ভারতে পাঠাচ্ছে প্রচুর পরিমাণ কলেরা ভ্যাকসিন। কল্পনার চোখে দেখলাম ইয়াহিয়া এ খবর পেয়ে মাথার চুল ছিঁড়ছেন, আর উদ্বাস্তু সংক্রান্ত হাই কমিশনার প্রিন্স সদরুদ্দিনকে কোনো কর্মের নয় বলে গাল দিচ্ছেন। আজ থেকে ঢাকায় সান্ধ্য আইন সম্পূর্ণ প্রত্যাহার। জুন 12 শনিবার 1971। শহরে কলেরার প্রকোপ ক্রমেই বাড়ছে। দেশের অন্যান্য জায়গায় কলেরার কথা আগেই কানে এসেছে, কলকাতার শরণার্থী শিবিরে কলেরা মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। মজার কথা, দেশের প্রচার মাধ্যমগুলোতে কলকাতার কলেরার খবর যতটা ফলাও করে বলা ও লেখা হচ্ছে, দেশের কলেরার ব্যাপার ততটাই চেপে যাওয়া হচ্ছে। কলেরা এখন ঢাকাতেও। সবাই সবাইকে বলছে মাছ খেও না। মাছ তো কবে থেকে খাওয়া ছেড়েছি। সেই নদীতে লাশের বহর ভেসে থাকার পর থেকেই। টিএবিসি ইনজেকশন নেওয়া দরকার। মিয়াকে ফোন করা হয়েছিল গতকাল। সে আজ দুপুর 12টা নাগাদ আসবে বাসায়। মিয়া অর্থাৎ ডাক্তার জহুরুল হক রেবার বড় বোনের দেবর। হলি ফ্যামিলি হাসপাতালে কর্মরত। 10টার দিকে নিউ মার্কেটে গিয়ে ইনজেকশনের জন্য ওষুধ কিনে মার বাসায় গেলাম। টিএবিসি দেবার জন্য মা আর লালুকে নিয়ে এলাম। 5টার সময় রুমি বলল, গাড়িটা একটু নেব আব্বু। শরীফ বলল, আমাকে ক্লাবে নামিয়ে দিয়ে যা। রুমি গাড়িতে ওঠার আগে আস্তে করে বললাম, সাবধানে। রুমি একটু হাসল আমার দিকে চেয়ে। সন্ধ্যার আগ দিয়ে মনু এলো। বললাম, রুমি তো একটু বেরিয়েছে, এসে পড়বে এক্ষুনি। যাও উপরের ঘরে গিয়ে বসো। মনু দোতলায় উঠতে না উঠতে রফিক এলো।
শরীফ নেই শুনে বেশিক্ষণ বসল না। আমিও চাপাচাপি করলাম না। এখন মনুর সাথে কথা বলার জন্য উদগ্রীব হয়ে আছি। রফিককে বিদায় দেবার জন্য দরজা খুলতেই দেখি ওয়াজেদ সাহেব ঢুকছেন। শরীফের এক ইঞ্জিনিয়ার বন্ধু। বলে উঠলাম, শরীফ যে এক্ষুনি ক্লাবে গেল, আপনারও নাকি যাবার কথা? ভদ্রলোক থতমত খেয়ে বললেন, তাই নাকি? তাহলে ক্লাবেই যাই। উনি চলে যেতেই দরজা বন্ধ করে আমি দুর্দার উপরে উঠে এলাম। মনু আর জামি বসে বসে গল্প করছে। আমাকে দেখে মনু একটু উঠে দাঁড়িয়ে আবার বসল। বললাম, কি খবর বলো? খবর আর কি, এই চলছে। বিভিন্ন গেরিলা গ্রুপ ঢাকায় আসছে, আলাদাভাবে নির্দেশ মতো কাজ সেরে আবার চলে যাচ্ছে। আমরা ইচ্ছে করে একদল আরেক দলের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করি না। অবশ্য দেখা সাক্ষাৎ হয়েই যায়। বন্ধু বান্ধব সব গ্রুপেই আছে। মনু চুপ করল। আমি আর কোনো প্রশ্ন করলাম না। প্রশ্ন করা নিষেধ। বেশি জানা বিপজ্জনক। আমি অন্য প্রসঙ্গ তুললাম। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা তো খুব খারাপ। মনু সব প্রশ্ন চোখ তুলে তাকালো। বললাম, 3 মাস থেকে উৎপাদন বন্ধ, রপ্তানি বন্ধ, ওয়ার্ল্ড ব্যাংকের লোন শোধ করার ক্ষমতা নেই, নতুন লোন পাবার কোনো আশা দেখা যাচ্ছে না। অথচ বাজেট তৈরির সময় এসে গেল। এত ঢাকঢাক করার পরেও গভর্নমেন্ট এতটুকু কথা স্বীকার করতে বাধ্য হয়েছে, মার্চ এপ্রিলে প্রদেশের উৎপাদনের যা ক্ষতি হয়েছে তা পূরণ করা কঠিন হবে। গত বছর রপ্তানি খুব ভালো হয়েছিল, এবার একেবারে গোল্লা। মনু বলল, অথচ পাকিস্তান সরকার কিরকম দোকান কাটার নির্লজ্জ দেখুন। বলছে জাপানের কাছে যে $3 কোটি ধার পাওয়ার কথা ছিল, সেটা জাপান দেয়নি বলেই পাকিস্তান এখন ওয়ার্ল্ড ব্যাংকের ধার শোধ করতে পারছে না। মনু দেখছি দেশের হালচালের বেশ ভালো খবর রাখে। হঠাৎ একটা আওয়াজে চমকে উঠলাম। দূরে কোথাও বোমা ফাটল বোধহয়। প্রথমটা রেশ মিলাতে না মিলাতেই আরেকটা শব্দ, তারপর আরো একটা। আমি ছটফট করে উঠে দাঁড়ালাম। ঘড়িতে দেখলাম 8টা বাজে। কথায় কথায় এতটা সময় চলে গেছে। রুমি এখনো ফিরছে না কেন? ওই এক দোষ। গাড়ি হাতে পেলে হয়। সময় জ্ঞান
তখন আর থাকে না। জামি রেডিওতে স্বাধীন বাংলা বেতার ধরল। আমি স্থির হয়ে শুনতে পারছিলাম না। তোমরা শোনো বলে ছাদে উঠে গেলাম। একটু পরেই গাড়িটাকে গেটে ঢুকতে দেখলাম। তরতর করে নিচে নেমে গিয়ে নিজেই দরজা খুললাম। রুমির মুখে কাঁচুমাচু হাসি। ধমক দিয়ে বললাম, গাড়ি হাতে পেলে হুঁশ থাকে না, না? ওদিকে মনু এসে বসে আছে সেই সন্ধে থেকে। কোন রাস্তা দিয়ে এলি? কোনো শব্দ পেয়েছিস? পেয়েছি, ঠিক বুঝতে পারলাম না কোথায়। একটু পরে শরীফ বাড়ি ফিরল। বলল, ওরা ঢাকা ক্লাব সুইমিং পুলের বারান্দায় বসেছিল। উত্তর দিকে বোমা ফাটার শব্দ পেয়েছে। খুব সম্ভব রেডিও স্টেশনে ফেটেছে, কারণ ঢাকা ক্লাবের উত্তরেই রেডিও স্টেশন। রুমি হঠাৎ বলে উঠল, না না, রেডিও স্টেশনে না, রেডিও স্টেশনে না, নিশ্চয়ই ইন্টারকনে। ওখানে এখন ওয়ার্ল্ড ব্যাংক মিশনের লোকজন আর ইউনাইটেড নেশনসের প্রিন্স সদরুদ্দিন আছে। আমি বাজি রেখে বলতে পারি, বোমা ওখানেই ফেটেছে। আমাদেরও তাই মনে হলো। ওখানে বোমা ফাটানোর যৌক্তিকতাই সবচেয়ে বেশি। মনু উঠে দাঁড়ালো, রুমির দিকে চেয়ে ধীর শান্ত গলায় বলল, আমরা পরশুদিন সকালে রওনা দেব। জুন, রবিবার, 1971। দুপুর হতে হতে বহু জনের মুখে বিস্তারিত খবর জানা গেল। 3টে গ্রেনেড গতকাল ইন্টারকনের পোর্চেই বিস্ফোরিত হয়েছে। মুক্তিযোদ্ধা গেরিলাদের কাজ এটা। বিশ্বব্যাংক মিশনের লোকজন ও উদ্বাস্তু বিষয়ক হাইকমিশনার প্রিন্স সদরুদ্দিনকে একটুখানি জানান দেওয়া যে পূর্ব পাকিস্তান আর নেই, এটা এখন যুদ্ধরত বাংলাদেশ। রুমি আগামীকাল যাবে। ওর প্যান্টের মুড়ি খুলে 100 টাকার নোট বের করে জমা দিতে হয়েছে। এখন আবার 50 টাকার নোট ভাঁজ করে সেলাই করলাম। আগের মতো অত দেওয়া গেল না। মুড়ি বেশি মোটা দেখায়। খানসেনারা সার্চ করার সময় কোমর হাতিয়ে দেখে। সন্ধ্যার পর রুমি নাদিমকে বাসায় নিয়ে এলো। মেজর অবসরপ্রাপ্ত কাজী নুরুজ্জামানের ছেলে। মেজর জামান ক্র্যাকডাউনের সঙ্গে সঙ্গেই ওপারে চলে গেছেন। বর্ডার সংলগ্ন কোনো এক রণাঙ্গনে মুক্তিযুদ্ধে রত আছেন। ওর স্ত্রী সুলতানা জামান এবং 2 মেয়ে নায়লা এহমার ও লুবনা মরিয়ম মে মাসে চলে গেছে ওপারে।
বাকি শুধু নাদিম। এখন রুমির সঙ্গে যাবে। আজ রাতটা এখানে থাকবে। রাত 9টার দিকে নাদিমের মামা এলেন ওর সঙ্গে দেখা করতে। আর এলো সাদ আন্দোলিব, রুমির অভিন্ন হৃদয় বন্ধু। সাদ আবার নাদিমের ফুফাতো ভাইও বটে। ওরা খানিকক্ষণ থেকে তারপর চলে গেছে। জুন, সোমবার, 1971। আবার সেই সকালে উঠে যন্ত্রচালিতের মতো তৈরি হওয়া, নাশতা খাওয়া, গাড়িতে নিয়ে মাঝপথে কোথাও নামিয়ে দেওয়া। নাদিম আর রুমি চলে গেল। সারাটা দিন বাগানে কাটালাম। কাশেমকে রান্নাঘরে আর জামিকে বাবার কাছে রেখে বারেককে নিয়ে সারাদিন ধরে আগাছা নিড়ালাম। সেই সঙ্গে বারেককে বকুনি, তোকে না রোজ বিকেলে আগাছা নিড়াতে বলেছি, কতদিন খুরপি লাগাসনি, দাঁড়িয়ে না দেখলে কাজ করবি না। তাহলে বলে দে, এক্ষুনি মাইনেপত্র দিয়ে বিদায় করে দিই। কে যেন গেট দিয়ে ঢুকে আমার কাছে এসে দাঁড়ালো। মুখ তুলে দেখি খুকু, ডাক্তার একে খানের মেয়ে। ওরা কিছুদিন থেকে রাজশাহীতে। ডাক্তার এখন ওখানকার হাসপাতালে পোস্টেড। বললাম, খুকু কবে এলে? কার সঙ্গে? ডাক্তার এসেছে? চলো ঘরে চলো। খুরপি ফেলে খুকুকে নিয়ে ঘরে গেলাম। নিচের বাথরুম থেকে হাত ধুয়ে এসে বসলাম। খুকু, তার ভাই খোকন আর খালা মঞ্জু, এই তিনজনে মার্চের মাঝামাঝি পাবনার এনায়েতপুরে নানার বাড়িতে চলে যায়। এতদিন ওরা গ্রামেই ছিল। ক্র্যাকডাউনের পর প্রায় 3 সপ্তাহ রাজশাহীর কোনো খবর পায়নি। তারপর বাপের চিঠিতে জানে সবাই বেঁচে আছে। তোমাদের গ্রামে মিলিটারি কোনো উৎপাত হয়েছিল? না, আমাদের গ্রামে মিলিটারি যায়নি। তবে খবর পেতাম অন্যদিকে অনেক গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। টেলিফোন, টেলিগ্রাফ লাইন সব নষ্ট হয়ে গিয়েছিল। চিঠিপত্রও অনেকদিন যায়নি। ঢাকায় এলে কার সঙ্গে? সারোয়ার মামার সঙ্গে। খোকন, মঞ্জু কোথায়? ওরা এনায়েতপুরেই আছে। পরে আসবে। একসঙ্গে সবাই আসতে সাহস পেলাম না। পথঘাট কিরকম আছে কিছুই তো জানা ছিল না। খালাম্মা, আব্বাকে ফোন করতে হবে।
নিশ্চয়ই। তক্ষুনি ট্রাঙ্কল বুক করলাম রাজশাহীতে। খুকুকে বললাম, ফোন না পাওয়া পর্যন্ত তুমি এইখানেই থাকো, চা নাস্তা খাও, কাগজ পড়ো, টিভির সময় হলে টিভি দেখো, তারপর স্বাধীন বাংলা রেডিও শুনো। গ্রামে শুনতে স্বাধীন বাংলা? শুনতাম খালাম্মা। গ্রামে ট্রানজিস্টর ছাড়া আর তো কিছু ছিল না, তাই সব সময় রেডিওই শুনতাম। 25 মার্চের পরে তো খালি আকাশবাণী আর বিবিসি শুনতাম। তারপর স্বাধীন বাংলা রেডিও শুনতে পেলাম। অনেক রাত পর্যন্ত লাইন পাওয়া গেল না। শেষে খুকু বলল, এখন বাসায় যাই খালাম্মা, কাল সকালে আবার চেষ্টা করব। জুন, মঙ্গলবার, 1971। সকালে উঠেই ডাক্তার একে খানকে আবার ফোনে বুক করলাম। খুকুর পৌঁছানোর খবরটা দেওয়া দরকার। খুকুকে বললাম, তুমি ওপরে থাকো, জামির সঙ্গে গল্প করো, ফোন এলে আমার বেডরুমে ধরো, আমি নিচে একটু সংসারের কাজ করি। 11টার সময় বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর এলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এবং লেখক। মার্চের অসহযোগ আন্দোলনের সময় একদিন বাংলা একাডেমিতে স্বাধীন বাংলার রূপরেখা বলে একটা দুঃসাহসী প্রবন্ধ পাঠ করেছিলেন। আগেও চিনতাম, কিন্তু ওই প্রবন্ধ পাঠের পর থেকেই যোগাযোগটা বেড়েছে। চা নাস্তা দিয়ে জিজ্ঞেস করলাম, হাসান হাফিজুর রহমানের কোনো খবর জানেন? বোরহান চমকে বললেন, না। কেন, কিছু শুনেছেন? না না, ভয় পাবার কোনো কারণ নেই। ওর কোনো খবর জানি না কিনা তাই। আমিও জানি না। লুকিয়ে আছেন কোথাও, হয়তো কোনো গ্রামে। ওর খবর পেলে আমাকে জানাবেন। জানাবো। বোরহান খুব কম কথা বলেন। দুটো কাজের ভার দিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক মনসুর মুসার স্ত্রী শামসুন নাহার মুসা মুসলিম কমার্শিয়াল ব্যাংকের মহিলা শাখায় কাজ করেন। বলাকা বিল্ডিংয়ে ব্যাংক। ওর কাছে গিয়ে কিছু কথা বলতে হবে। আর বাংলা একাডেমির ডিরেক্টর কবির চৌধুরীকে একটা চিঠি দিতে হবে। ঠিক আছে, কালকে যাব। রাজশাহীর লাইন পেলাম 1:30টায়। খুকু তার আব্বা মার সঙ্গে কথা বলল। আমিও 2-4টে কথা বললাম। একে খান জিজ্ঞেস করলেন,
আপনারা সবাই ভালো তো? শরীফ, রুমি জামি, শরীফের আব্বা। হ্যাঁ, সবাই ভালো। জবাব দেবার সময় বুকে ব্যথা লাগলো। রুমি ভালো আছে কি? জানি না তো। ষোলোই জুন, বুধবার, 1971। কবির চৌধুরী বারুদের স্তূপের উপর বসে আছেন। বাংলা একাডেমিতে চিঠি সঙ্গে নিয়ে ঢোকা ঠিক হবে না। বোরহানও সেই কারণে নিজে যায়নি। 10টার সময় ফোন করলাম কবির চৌধুরীকে। ওর ফোন ট্যাপ হয়। কথাবার্তা সাবধানে বলতে হবে। নামটাম কিছু না বলে শুধু বললাম, আপনার বন্ধুর যে খুব অসুখ, আজই একবার আসবেন। আমার যা মার্কা মারা গলা, নাম না বললেও কারোরই চিনতে অসুবিধা হয় না। উনি বললেন, সত্যি খুব অন্যায় হয়ে গেছে এতদিন খবর না নিয়ে। যাব। ফোন সেরে হেঁটে হেঁটে গেলাম বলাকা বিল্ডিংয়ের নিচতলায় মুসলিম কমার্শিয়াল ব্যাংকের মহিলা শাখায়। বিরাট একটা ঘর। ম্যানেজারের জন্য কাচের দেয়াল ঘেরা আলাদা কোনো কিউবিকল নেই। একেবারে হাট যেন। ম্যানেজার মিসেস শামসুন্নাহার মুসার টেবিল ঘিরেই এক গাদা মহিলা। ঘরময় মহিলা থই থই করছে। ওর কাছে দাঁড়িয়ে বললাম, একটা অ্যাকাউন্ট খুলব। জাহানারা ইমাম নাম। উনি খুব নির্লিপ্ত ভঙ্গিতে বললেন, একটু বসতে হবে। যারা আগে এসেছেন তাদের কাজগুলো আগে সেরে নি। দেয়াল ঘেঁষে একটা চেয়ার খালি হতেই সেখানে গিয়ে চুপ করে বসে পড়লাম। বসে বসে মিসেস মুসাকে লক্ষ্য করতে লাগলাম। শ্যামলা, স্বাস্থ্যবতী, খুব স্মার্ট চেহারা, তীক্ষ্ণ মিষ্টি গলার স্বর। মনে হয় একই সঙ্গে 10 হাতে কাজ সারতে পারেন। অন্তত এই মুহূর্তে তার কাজ করার ধরন দেখে তাই মনে হলো। টেবিলের সামনের 3-4টে চেয়ার খালি হলে তবে উনি আমাকে ডাকলেন। গিয়ে বসলাম। নতুন অ্যাকাউন্ট খোলার ফর্ম ইত্যাদি বের করে বললেন, একটা লকারও নেবেন নাকি? গহনাপত্র, দলিল এসব রেখে দিলে নিশ্চিন্ত। তার চোখের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ, নেব। কি সাইজের নেবেন? একটু দেখে নিন। ছোট, বড়, মাঝারি সব সাইজের আছে। আসুন, স্ট্রং রুমে গিয়ে দেখে নিন। স্ট্রং রুমের দিকে যেতে যেতে বললেন,
খুবই নিরাপদ এই লকারগুলো, অনেকেই নিচ্ছে, একদম নিশ্চিন্ত থাকা যায়। স্ট্রং রুমের ভেতরে ঢুকে দরজাটা ভেজিয়ে দিতে দিতেই নাহারের চোখ মুখের ভাব বদলে গেল। ফিসফিস করে বললেন, বোরহান ভাই আমাকে ফোন করে বলেছেন আপনার কথা। ওখানে ভিড়ে কথা বলা যেত না, তাই লকার দেখার নাম করে। তা আপনিও দেখি সঙ্গে সঙ্গেই বুঝে গেলেন। এবার বলুন কি কথা? আমি মনে মনে একটু গুছিয়ে নিয়ে বললাম, মুক্তিযুদ্ধ ক্রমেই জোরালো হয়ে উঠছে, সে তো বুঝতেই পারছেন। গেরিলারা এখন ঢাকায় ঘন ঘন আসছে, অপারেশন করছে। তাদের শহরে থাকা খাওয়া প্রোটেকশনের জন্য কিছু কিছু বাড়ি দরকার। জখম হয়ে গেলে লুকিয়ে চিকিৎসার জন্য ডাক্তার আর ক্লিনিক দরকার। ওষুধপত্র কাপড় চোপড়ের জন্য টাকা দরকার। এসব কাজে আপনি আমাদের সাহায্য করতে পারবেন কি? নিশ্চয়ই পারব, এবং করব। এ তো আমাদেরই বাঁচা মরার প্রশ্ন। শুধু বলে দিন কিভাবে সাহায্য করতে হবে। বোরহান আপনাকে দরকার মতো জানাবে। স্ট্রং রুম থেকে বেরিয়ে এসে 5 টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট খুললাম। বাসায় ফিরতে ফিরতে প্রায় 12টা। কবির চৌধুরী এলেন 1টায়। মিনিট 10 বসে উঠলেন। চিঠিটা আমি প্যান্ট্রিতে একটা মুড়ির টিনের নিচে চাপা দিয়ে রেখেছিলাম। সেখান থেকে এনে কুণ্ঠিত হয়ে বললাম, ময়লা লেগে গেছে, কিছু মনে করবেন না। উনি হেসে ফেললেন। 17 মে খবরের কাগজে যে বিবৃতি বেরিয়েছিল সেইটাতে সই নেবার জন্য কবির চৌধুরীর কাছেও লোক গিয়েছিল। উনি সই করেননি। অফিসেও নিয়মিত যাচ্ছেন। বোরহান বলছিলেন, আমিও বলছি, একটু সাবধানে থাকবেন। কবির চৌধুরীর আপাত নম্র বিনীত ভাবের অন্তরালে একটা ইস্পাত কঠিন দৃঢ়তা লুকানো আছে। ওর হাসিতে সেটা যেন ঝলসে উঠল। মরার আগে আর মরতে পারিনি। কবির চৌধুরী যেতে না যেতেই ফকির এসে ঢুকল। শরীফ কই? এখনো আসেনি। বসুন, এক্ষুনি চলে আসবে। খেয়ে যাবেন কিন্তু। শরীফ এলে আমরা 4 জনে খেতে বসলাম। ফকির চারদিকে তাকিয়ে বললেন, রুমি কই? ওহো, বলা হয়নি বুঝি? ওর বন্ধু খুরশিদ, ওই যে আমাদের সামনের বাড়িতে থাকে, ওকে দেশে যেতে হলো।
কি একটা জরুরি দরকার। একা যেতে ভয় পেল, তাই রুমিকেও সঙ্গে নিয়ে গেল। ও, ফকির চোখ নামিয়ে খাওয়ায় মন দিলেন। ফকির জানেন রুমি মুক্তিযুদ্ধে গেছে, কিন্তু সে কথা মুখে উচ্চারণ করা বারণ। বাঁকার ভাগ্নে খালেদ মোশাররফ ক্র্যাকডাউনের সঙ্গে সঙ্গে ডিফেক্ট করে বর্ডার ক্রস করে গিয়েছিল। বহুদিন তো তার কোনো খবর ছিল না। সবাই ভেবেছিল হয়তো মেরেই ফেলেছে পাক সেনারা। এখন জানা গেছে সে আগরতলার দিকে বর্ডার রণাঙ্গনে যুদ্ধ করছে, কিন্তু আমরা কখনো তার কথা মুখ দিয়ে উচ্চারণ করি না। আমরা যে জানি বাঁকা সেটা জানেন, বাঁকা যে জানেন আমরা সেটা জানি, কিন্তু আমরা আর বাঁকারা একত্র হলে কখনো তার সম্বন্ধে কোনো আলোচনা করি না। এইটাই নিয়ম। ফকির বুঝিবা ভুলে জিজ্ঞেস করে ফেলেছিলেন, ঢাকাকে জাতে ওঠানোর জন্য সামরিক সরকার উঠে পড়ে লেগেছে। ঢাকার রাস্তাগুলোর নাম বদলানো হয়েছে। আজকের কাগজে লম্বা ফিরিস্তি বেরিয়েছে। লালমোহন পোদ্দার লেন হয়েছে আব্দুল করিম গজনভি স্ট্রিট, শাঁখারীবাজার লেন গুলবদন স্ট্রিট, নবীন চাঁদ গোস্বামী রোড বখতিয়ার খিলজি রোড, কালীচরণ সাহা রোড গাজী সালাউদ্দিন রোড, এস.কে. দাস রোড সিরাজউদ্দিন রোড, শশীভূষণ চ্যাটার্জি লেন সৈয়দ সলিম স্ট্রিট। খানিক পড়ার পর হয়রান হয়ে গেলাম। এত নাম পড়া যায় না। পড়তে পড়তে চোখ ধাঁধিয়ে ওঠে। জামি বলল, একটা জিনিস লক্ষ্য করেছ মা? লেনগুলো সব স্ট্রিট কিংবা রোড হয়ে গেছে। শরীফ হেসে বলল, ঢাকার অলিগলিগুলো এতদিনে একটু মানমর্যাদার মুখ দেখল। কাগজের পাতা উল্টাতে উল্টাতে বলল, আরেকটা খবর দেখেছ? বহু বই বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে। কাদের বই? কি ধরনের বই? দেখো তো আমাদের বাড়িতে কোনো বই আছে কিনা। শরীফ পড়তে পড়তে বলল, সব ধরনের বই তো দেখছি, রাজনীতি, সঙ্গীত, নাটক। তবে অনেক লেখকেরই নাম আগে শুনেছি বলে মনে হচ্ছে না। শরীফ নীরবে পড়ে চলল। আমি খানিক তাকিয়ে শেষে অধৈর্য হয়ে বলে উঠলাম, জোরে পড়ো না কেন, আমরাও শুনি। শরীফ লিস্টের উপর চোখ বোলাতে বোলাতেই বলল, আমিও তোমার মতো হাঁপিয়ে পড়ব তাহলে। শুধু দেখছি কোনো বই আমাদের বাড়িতে আছে কিনা। খানিক পরে এই যে প্রবোধ কুমার সান্যালের হাসুবানু, কে.এম. ইলিয়াসের ভাসানী যখন ইউরোপে, এই দুটো বই আমাদের বাসায় আছে।
এ দুটো সরিয়ে ফেলতে হবে। ভাসানী যখন ইউরোপে, এই বইটা অনেক আগে থেকেই তো বাজেয়াপ্ত হয়ে আছে। আমরা তো সেই কবেই বইটা ড্রেসিং রুমে ওয়ার্ড্রোবের তলায় লুকিয়ে রেখেছি। কি জানি, মাঝখানে বোধহয় বইটা ছেড়ে দিয়েছিল। এখন তো অত মনে নেই। এবার কিন্তু বাসার ভেতর লুকিয়ে রাখা চলবে না, বাইরে কোথাও সরাতে হবে, না হয় পোড়াতে হবে। রুমি বাউন্ডারি ওয়ালের যেখানটায় মাওয়ের রচনাবলী রেখেছে সেইখানে রেখে দেব। জামি অনেকক্ষণ থেকেই খবরের কাগজের উপর হুমড়ি খেয়ে আঙুল বুলিয়ে বুলিয়ে কি যেন গুনছে মনে হলো। তাকিয়ে দেখলাম ঢাকার রাস্তার নাম পরিবর্তনের তালিকার উপর দিয়ে আঙুল বুলোচ্ছে আর মুখে বিড়বিড় করে গুনছে। অনেকক্ষণ পরে মাথা তুলে বলল, উফ, 150টা রাস্তার নাম বদলেছে, তাও শেষে লেখা আছে অসমাপ্ত। তার মানে আরো নাম বদলানো হয়েছে। খবরের কাগজওয়ালারাও এত নাম ছাপিয়ে কুলিয়ে উঠতে পারেনি। আর যাদের উপর ভার ছিল এতগুলো মুসলমানের নাম জোগাড় করার, তাদের অবস্থা কিরকম ছেঁড়া বেড়া হয়েছে তা তো বোঝাই যাচ্ছে। জামি ছেঁড়া বেড়া কথাটা শিখেছে চরমপত্র শুনে। আরো একটা শিখেছে গ্যাঞ্জাম। আমাদের শুনতে বেশ মজাই লাগে। জুন, রবিবার, 1971। বিশ্বব্যাংক মিশন এসে তদন্ত করে ফিরে গেছে। প্রিন্স সদরুদ্দিন এসে দেখে শুনে ফিরে গেছেন। 4 দিন আগে 3 সদস্যের ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধি দলও এসে ঘুরে গেলেন। এরা খুলনা, যশোর, সিলেট, চট্টগ্রাম ট্যুর করলেন। চটকল দেখলেন, চা বাগান দেখলেন, মিল কারখানা দেখলেন, বেনাপোল সীমান্তে গেলেন, ঝিকরগাছায় অভ্যর্থনা কেন্দ্রও পরিদর্শন করলেন। তারপর গতকাল তারাও ফিরে গেছেন। এরা সবাই ফিরে গিয়ে সন্তোষজনক রিপোর্ট না দিলে বোধহয় কোনো পশ্চিমী দেশ থেকেই এইড ফেড আর পাবে না ইয়াহিয়া সরকার। কিন্তু সন্তোষজনক রিপোর্ট দেবার উপায় আছে কি কারো? কদিন ধরে আকাশবাণী, বিবিসি, স্বাধীন বাংলা, রেডিও অস্ট্রেলিয়া সবখান থেকেই কে এক অ্যান্থনি মাসকেরেনাসের রিপোর্ট সম্বন্ধে খুব শোনা যাচ্ছে। এই সাংবাদিকটি নাকি পাকিস্তানি নাগরিক, করাচির মর্নিং নিউজের অ্যাসিস্ট্যান্ট এডিটর। পশ্চিম পাকিস্তান থেকে ইয়াহিয়া সরকার তাকে একদল সাংবাদিকের সঙ্গে পূর্ব বাংলায় পাঠায়। সব দেখে শুনে করাচি ফিরে গিয়ে প্রথমে বউ ছেলে মেয়ে লন্ডনে পাঠিয়ে দেন। তারপর নিজে পালিয়ে গিয়ে লন্ডনের সানডে টাইমসে প্রকাশ করেন তাঁর রিপোর্ট।
এই রিপোর্ট বেরোনোর পরপরই ইউরোপ আমেরিকায় হইচই পড়ে গেছে। এতদিনে সত্যি সত্যি সবার প্রত্যয় হয়েছে যে পূর্ব বাংলায় ইয়াহিয়ার সেনাবাহিনী যা করেছে তাকে গণহত্যা ছাড়া অন্য কোনো কিছু বলা যায় না। শরীরটা কেন জানি ভালো ঠেকছে না। শরীরের চেয়ে মনই বেশি বেঠিক। লোহার সাঁড়াশি দিয়ে 2 পাঁজর চেপে ধরলে যেমন দম আটকানো ব্যথা হয়, সেই রকম ব্যথা ধরছে পাঁজরে মাঝে মাঝেই। রুমে কি বর্ডার ক্রস করতে পেরেছে? পথে কোথাও খানসেনাদের সামনে পড়েনি তো? কি করে জানব? জানার কোনো উপায় নেই, শুধু সহ্য করে যাওয়া। ঘরের ভেতরে শরীফ, জামি আর বাইরে থেকে সাদ এলে কেবল তার সঙ্গে ছাড়া আর কারো সঙ্গে এ নিয়ে কথা বলে মন হালকা করার কোনো উপায় নেই। অন্য সবার সঙ্গে সপ্রতিভ হাসি মুখে অভিনয়, এমনকি মার সঙ্গে, লালুর সঙ্গে। মা একটু চেষ্টা করেছিলেন জেরা করে জানবার। তাকে কঠিন গম্ভীর মুখে বলেছি, রুমি তার বন্ধুর সঙ্গে দেশের বাড়িতে গেছে। মোতাহার সাহেব প্রায় প্রায় আসেন, আমরাও যাই। ওর বড় ছেলে শামীমকেও কদিন থেকে দেখি না। একদিন বেভুলে জিজ্ঞেস করতে মোতাহার সাহেব খুব সপ্রতিভ মুখে বললেন, ও শামীম, ও তো দেশে গেল সেদিন, এসে পড়বে 2-4 দিনের মধ্যেই। বুঝলাম, শামীমও মুক্তিযুদ্ধে গেছে। জুন, রবিবার, 1971। সকাল থেকে শরীর খারাপ, সেই সঙ্গে থেকে থেকে পাঁজরে ব্যথা। লোহার সাঁড়াশি দিয়ে পাঁজর চেপে ধরার ব্যথা। নিঃশ্বাস নিতে পারি না। ডিসিজিআর ঢাকা ক্লাব জিমখানার রেসেসে কি যেন কাজ পড়েছে। শরীফ নাস্তা করে সেখানে গেছে। আমার কিছু ভালো লাগছে না, তাই একটা নতুন কাজ নিয়ে বসেছি। বাড়ির যত তালা, নতুন পুরনো ছোট বড় জং ধরা বিকল, সব নিয়ে বসেছি। প্রায় প্রায় গুজবের ঢেউ এসে আছড়ে পড়ে। মোহাম্মদপুর মিরপুর থেকে বিহারীরা দলে দলে বেরিয়ে পড়ে এদিক পানে আসবে। একটা তাৎক্ষণিক হইচই পড়ে যায় চারপাশে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের বাড়িতে ফোন করা বেড়ে যায়। সবাই নিজ নিজ বাড়ির দরজা জানালার হুক হুড়কো দেখে। ঠিক না থাকলে মিস্ত্রি ডেকে মেরামত করায়। আমাদের বাড়ির দুটো সদর দরজার পাল্লাই বেশ পলকা, ওগুলো ফেলে ভারী পাল্লা বানানো দরকার। আমাদের পুরনো কাঠমিস্ত্রি চৈতন্যকে খবর দেওয়া হয়েছে, কিন্তু তার কোনো হদিস নেই।
মনে হচ্ছে নিউ মার্কেট থেকে মুসলমান কাঠমিস্ত্রি এনে কাজ করাতে হবে। এখন তালাগুলো নিয়ে বসেছি। জংধরা তালায় তেল দিয়ে চাবি ঠিকঠাক করে, ডুপ্লিকেট চাবি আলাদা করে সব হিসাব মতো বিভিন্ন রিংয়ে লাগিয়ে সিজিল করে রাখলাম। শরীফ ফিরল সন্ধ্যা পার করে। এসেই বলল, তৈরি হও, বাঁকার বাসায় যেতে হবে। কেন, কি ব্যাপার? বাঁকা ফোন করেছিল, কি যেন জরুরি ব্যাপার, ফোনে বলা যায় না। বাঁকার বাসায় গেলাম। খালেদ মোশাররফের চিঠি নিয়ে দুটি মুক্তিযোদ্ধা ছেলে গতকাল বিকেলে বাঁকার বাসায় এসেছিল। সিগারেটের প্যাকেটের ভেতরে যে পাতলা কাগজের মোড়ক থাকে, সেই কাগজ বের করে তাতে ছোট্ট একটা চিঠি লিখে আবার সেটা প্যাকেটের মধ্যে রেখে সিগারেট ভরে রাখা হয়েছিল। এই রকম সাবধানতার সঙ্গে ছেলে দুটি খালেদের চিঠি নিয়ে এসেছিল। শরীফ জিজ্ঞেস করল, হাতের লেখা চিনেছেন? বাঁকা বললেন, হ্যাঁ, মনিরই হাতের লেখা। কি লিখেছে মনি? বাঁকা চিঠিটা দেখালেন। মাত্র দুটো লাইন। পত্রবাহক দুজনকে দরকার হলে কিছু সাহায্য করবেন। আমি ভালো আছি, মনি। শরীফ আবার জিজ্ঞেস করল, কি ধরনের সাহায্য চাই ওরা? আপাতত টাকা পয়সা। দিয়েছেন কিছু? না, কাল সন্ধ্যায় এসেছিল। আজ তো রোববার। তাছাড়া তোমার সঙ্গে পরামর্শ করাও দরকার। শরীফ বলল, মনির হাতের লেখা যখন চিনেছেন তখন ওদের বিশ্বাস করা যায়। টাকার তো খুবই দরকার এখন ওদের। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, ওরা দেখতে কিরকম? বয়স কত হবে? কেমন পোশাক পরেছিল? একজন 25-26 বছরের মনে হল, আরেকজন একটু কম বয়সী। সাধারণ প্যান্ট শার্ট পরা, লম্বা লম্বা চুল, জুলফি, গোঁফ। নাম বলেছে? বলেছে। একজনের নাম শাহাদত চৌধুরী। সে আরেকটা ছোট স্লিপ দেখালো, তাতে মনি তাকে অথরিটি দিয়েছে। সেক্টর 2 এর তরফ থেকে সে ঢাকায় প্রয়োজন মতো সব ধরনের যোগাযোগ করতে পারবে। স্লিপটাতে আবার খালেদের সিল মারা আছে। কমবয়সী ছেলেটার নাম আলম। শরীফ বলল, তাহলে তো সন্দেহ করার কোনো অবকাশই নেই। কিছু টাকার জোগাড় রাখতে হবে। যখনই আসে দিয়ে দেবেন। বাড়ি ফিরে সারা রাত ঘুম হল না। সেক্টর 2 থেকে দুজন মুক্তিযোদ্ধা এসে বাঁকার সঙ্গে যোগাযোগ করেছে। খালেদ মোশাররফ সেক্টর 2 তে যুদ্ধরত।
মনে হচ্ছে এতদিনে মুক্তিযুদ্ধের সঙ্গে আমাদেরও একটা যোগসূত্র স্থাপিত হয়ে গেল। জুন বুধবার 1971। রাজশাহী থেকে ডাক্তার A.K. খানের ট্রাঙ্ক কল পেলাম। উনি আগামীকাল ঢাকায় আসছেন। সাতক্ষীরা থেকে আইনু ঢাকা এসেছে। ওর বড় ভাই শামু অর্থাৎ ডাক্তার শামসুল হক আমেরিকার মিশিগানে থাকে। শামু আইনুকে মিশিগানে নিয়ে যাবার সব বন্দোবস্ত করে ফেলেছে। আইনুর কাছে সাতক্ষীরার এবং ঢাকা আসার পথের বিভিন্ন জায়গায় পাক আর্মির নৃশংস অত্যাচারের অনেক কাহিনী শুনলাম। নতুনত্ব কিছু নেই। সেই ঠা 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 করে মেশিনগান চালিয়ে নিরীহ গ্রামবাসীকে খুন করা, শিশু কিশোর বৃদ্ধকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে মারা, মেয়েদের অসম্মান করা, ঘর বাড়ি গ্রাম আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া। কাহিনী পুরনো হলেও আইনুর কাছে তা অভাবনীয়, অবিশ্বাস্য। নিজের চোখে এসব দেখে আইনুর স্তম্ভিত, উদ্ভ্রান্ত ভাব এখনো কাটেনি। 11টার দিকে বদিউজ্জামানের ফোন পেলাম। আপা, আপনি মেহের আপাকে চেনেন তো? মেহের আপা মানে ওই যে মিসেস দেলোয়ার হোসেন, ধানমন্ডি 6 নম্বর রোডে বাসা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনি, মোটামুটি জানাশোনা আছে। ওর মেয়ে তো ইয়াসমিন, ছেলে নাসিম। হ্যাঁ, উনি আপনাকে খবর দিতে বলেছেন। আপনি যেন আজ সময় করে ওর সঙ্গে দেখা করেন। দেখা করব? কি ব্যাপার? রুমির খবর। এটুকু বলে বদিউজ্জামান ফোন রেখে দিল। রুমির খবর? আমার বুক ধড়ফড় করতে লাগলো। এক্ষুনি যাব নাকি বিকেলে? ঘড়ির দিকে তাকালাম। এখন 11:30 বাজে। না, বিকেল পর্যন্ত থাকা যাবে না। এখনই যাই। জামিকে ডেকে দাদার কাছে থাকতে বলে বারেক কাশিমকে রান্নাঘরের সব বুঝিয়ে দিয়ে তক্ষুনি একটা রিকশা করে মিসেস হোসেনের বাড়ি চলে গেলাম। মিসেস হোসেন দরজা খুলে আমাকে ভেতরে নিয়ে বসালেন। কেমন আছেন কি ইত্যাদি কুশলাদি প্রশ্নাদি শেষ হবার আগেই হঠাৎ তিনি জানালা দিয়ে বাইরে তাকিয়ে আঁতকে উঠলেন। দ্রুত উঠে দাঁড়িয়ে ফিসফিস করে বললেন, আপা, শিগগির আমার সঙ্গে ও ঘরে চলুন। বলেই হাত ধরে টান দিলেন। আমি কিছুই না বুঝে হতভম্বের মতো ওর টানে টানে পাশের ঘরে গিয়ে ঢুকলাম। এ ঘরে ওর ছেলেমেয়েরা রয়েছে দেখলাম। উনি ঘরের অন্য প্রান্তে ছোট ড্রেসিং রুমটায় আমাকে ঢুকিয়ে দিয়ে বললেন,
এইখানে খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকুন। আমি গেট দিয়ে এক ভদ্রমহিলাকে ঢুকতে দেখেছি। উনি আপনাকে দেখলে মুশকিল হবে। পরে সব বলবো, বলেই আবার দ্রুত পায়ে বসার ঘরে চলে গেলেন। আমার বুক ধড়ফড় করতে লাগলো। কি ব্যাপার? রুমির খবর জানতে এসে কোনো বিপদে পড়লাম না তো? 10-15 মিনিট পরে মিসেস হোসেন এসে আমাকে ডেকে নিয়ে মেয়েদের এই শোবার ঘরটাতেই খাটে বসালেন। খুলে বললেন সব ব্যাপার। তখন গেট খুলে মিসেস এম ঢুকছিলেন। ভাগ্যিস মিসেস হোসেন যেখানে বসেছিলেন সেখান থেকে জানালা দিয়ে গেটটা দেখতে পেয়েছিলেন, তাই সময় মতো রক্ষা পাওয়া গেছে। মিসেস এম আমার উপস্থিতি টের পাননি। মিসেস এম, মিসেস হোসেন এবং ঢাকার আরো কিছু মহিলার অনেক দিনের পুরনো বান্ধবী। তবে গত বছর দুয়েক তেমন যাতায়াত ছিল না। হঠাৎ মাস 2 থেকে উনি আবার সবার বাড়ি বাড়ি গিয়ে পুরনো বন্ধুত্ব ঝালিয়ে বেড়াচ্ছেন। কিন্তু একটা মুশকিল হয়েছে, উনি ইদানিং যেসব বাড়িতে বেড়াতে যাচ্ছেন তার পরপরই সেসব বাড়ির কোনোটাতে পাক আর্মির হামলা হচ্ছে বা কোনো বাড়ির মুক্তিযোদ্ধা ছেলেদের মধ্যে কেউ কেউ ধরা পড়ে যাচ্ছে। এতে এদের সবার সন্দেহ হচ্ছে যে মিসেস এম হয়তো গোপনে পাকিস্তান আর্মির সঙ্গে কোনোভাবে সহযোগিতা করছেন। মিসেস হোসেন বললেন, বুঝলেন আপা, উনি আমি বহু বছরের পুরনো বন্ধু, অথচ আপনি নন। তাই আপনাকে আমার বাসায় দেখে উনি আসল ব্যাপারটা ঠিক বুঝে ফেলতেন। আপনার ছেলে যে মুক্তিযুদ্ধে গেছে এটা উনি বের করে ফেলতেন। মিসেস হোসেনের অনেক আত্মীয়ের ছেলেরা মুক্তিযুদ্ধে গেছে। এক বোনের দেওরের এক ছেলে সম্প্রতি ঢাকায় এসেছে। সে বলেছে রুমি আগরতলার কাছাকাছি একটা ক্যাম্পে আছে, ট্রেনিং নিচ্ছে, ভালো আছে। এইটুকু মাত্র খবর। যে ছেলে খবর এনেছে তাকে পর্যন্ত দেখলাম না, তার মুখ থেকে নিজে কিছু শুনলাম না। মনটা ভীষণ দমে গেল। সেই ছেলের কাছে যাবার ইচ্ছা প্রকাশ করলাম। মিসেস হোসেন বললেন, সেই ছেলে এখন খুব অসুস্থ। অসুস্থ বলেই ঢাকা ফিরে এসেছে। এখন সেখানে যাওয়ার অসুবিধা আছে। আমি খুব নিরাশ, খুব অতৃপ্ত মনে বাড়ি ফিরে এলাম। আপনারা শুনলেন জাহানারা ইমামের ৭১-এর দিনগুলির ৪র্থ পর্ব, জুন মাসের পাঠ। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আপনাদের জন্য পুরো বইটি ক্রমান্বয়ে আপলোড করা হবে। এর পরবর্তী পর্বগুলো শোনার জন্য চোখ রাখুন পাঠশালার ইউটিউব চ্যানেলে। পাঠশালার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
নোটিফিকেশন পেতে বেল বাটন ক্লিক করে রাখুন। সবাইকে ধন্যবাদ। বই পড়ুন, বই ভালোবাসুন, পাঠে উৎসাহিত করুন আর পাঠশালার সাথেই থাকুন।